আজকের পডকাস্টে আমাদের মধ্যে পেয়ে গেছি জলি স্মিথকে। তিনি একজন প্রাক্তন গুপ্তচর, এখন অবসরপ্রাপ্ত। তো স্যার, আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো, এই কাজের মোটিভেশন কোথা থেকে পেতেন? কেআইএ এজেন্ট হিসাবে আমরা সার্ভে করে দেখি যে বিভিন্ন দেশ আমাদের দেশ সম্পর্কে কি ভাবছে, তারপর সেই ধারণাগুলো আমাদের দেশের পক্ষে বদলে দিতে আর আমাদের দেশের শক্তি সম্পর্কে ভয় দেখাতে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা হয়। স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে আমাদের, এতে আমাদের দেশের কারেন্সির বিশ্বব্যাপী আধিপত্য বজায় থাকে। এই আধিপত্য ধরে রাখতে পারলেই আমাদের দেশ ভালো থাকবে। আপনার পরিবার কতটা ঝুঁকির মধ্যে থাকে? আমরা গোপনীয়তা বজায় রাখতে পারলে ঝুঁকি কম, কিন্তু ঝুঁকি একটা থাকেই। আমাদের বাচ্চাদের তাই অন্য দেশে রেখেছি, সেখানে তারা একটা সুন্দর পৃথিবীতে বাঁচতে শিখছে। কেন অন্য দেশে? কেন এই দেশে কি সমস্যা? এই যে কারেন্সির আধিপত্য থাকলে আমরা ভালো থাকবো বলছিলেন। আমাদের বিগ পিকচারটা দেখতে হবে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। ভেবে দেখুন, একজনকেও হত্যা না করে কেবল নির্দিষ্ট রেঞ্জের সাউন্ড পাঠিয়ে আমরা স্থানীয় সেনাকে ঘায়েল করে নিরাপত্তা বলয় পেরিয়ে ভেয়াডুরো রাষ্ট্রপতিকে তুলে নিয়ে এসেছি। আমাদের দেশ দেনার দায়ে ডুবে রয়েছে, এআই নিয়ে লড়াইতে পিছু হটছে। নিজেদের অর্থনৈতিক আধিপত্য রক্ষা করতে দরকার খনিজ সম্পদের উপর একাধিপত্য। তাই ওদের দেশের রাষ্ট্রপতিকে তুলে এনে আমরা এবার ওদের জাতীয় অয়েল কোম্পানিগুলোকে প্রাইভেটাইজ করার জন্য চাপ দেবো। সৈন্যবাহিনী অচৈতন্য হয়ে এদিক ওদিক পড়ে যায়। ভেরাডুরোর রাষ্ট্রপতি পারেদেসকে চোখ হাত বেঁধে প্লেনে করে ধরে নিয়ে যাওয়া হয় অন্য দেশে। আমায় একটু জল দাও কেউ। এই নিন। তোমার নাম কি? তোমার নাম কি? চুপ করে বসুন। তা তুমি প্রাইভেট না জাতীয় সেনা? প্রাইভেট মানে ওই লকভিট কোইংরা। টাকা প্রচুর দেয়, কিন্তু পারিবারিক সুরক্ষা বা অবসরকালীন সুযোগ সুবিধা আছে কি? কেন আপনি সুযোগ সুবিধা দেবেন নাকি? ওসব কিছুই যে পাই না তা সবাই জানে। নয় উদারবাদ মানে এখনকার পুঁজিবাদ আর কি, সব জায়গাতে ঠিকা দিয়েই চালাচ্ছে। আপনারা কি করতে পেরেছেন এর বিরুদ্ধে? দুর্নীতিতে ডুবে গিয়েই তো ধরা পড়লেন। ধরা ধরা আমি পড়িনি, ভোটে হারিনি, অপহরণ করা হয়েছে আমাকে। তার মানে যা করেছেন সব ঠিক করেছেন? আমার ঠিক ভুলের কথা বলতে গেলে তো আমাদের দেশ নিয়ে কয়েকটা কথা তোমায় বলতে হয়। নয়া উদারবাদের ঢেউ যখন আমাদের দেশে আছড়ে পড়ল, তখন সরকার সামাজিক দায় দায়িত্বগুলো থেকে হাত গুটিয়ে নিতে থাকলো। কাজের অভাবে, রোজগারের অভাবে, বাড়ন্ত জিনিসপত্রের দামের প্রভাবে ভেরাডুরোর মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আমাদের নেতা কার্লো ফার্নান্ডো মিলিটারি কুয়ের চেষ্টা করলেন, ব্যর্থ হলো এবং তিনি কিছুদিন কারারুদ্ধ থেকে আবার ছাড়া পেলেন। তৈরি হলো আমাদের পার্টি, খেটে খাওয়া মানুষের পার্টি, পিপিআইএস। 1999 এর সাধারণ নির্বাচনে আমরা জয়ী হলাম। ফার্নান্ডো সরকার বিদেশিদের নিয়ন্ত্রণে থাকা তেলের কোম্পানিগুলোর জাতীয়করণ করলেন। অয়েল রেভিনিউকে কাজে লাগিয়ে স্বাস্থ্য, শিক্ষা, হাউজিং প্রভৃতি সেক্টরের বিভিন্ন জনকল্যাণকর পদক্ষেপ নেওয়া শুরু। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী ভেরাডুরোর অতি দারিদ্রতা অনেকটাই কমে আসে। এই সময় ভেরাডুরোয় একটা সামাজিক কর্ষণ শুরু হয়। আমাদের নেতা ফার্নান্ডো বললেন, বিপ্লব শুধু খাবার, জিনিসপত্র আর পরিষেবা উৎপাদন করলেই চলবে না, তাকে নতুন মানুষ তৈরি করতে হবে। আমাদের সমাজতান্ত্রিক অনুশীলন শুরু করতে হবে এবং এই অনুশীলনের মাধ্যমেই আমাদের পরিবর্তন হবে। তারপর কার্ল মার্কস বিকশিত পুঁজিবাদের বাইরে থাকা দেশগুলোর কমিউনগুলো থেকেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্পর্কে আশাবাদী ছিলেন। এই কমিউনগুলো সমাজতন্ত্রের নিউক্লিয়াস হিসাবে তখনই কাজ করবে যখন পুঁজিবাদী প্রযুক্তিগত অগ্রগতি এদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং সামগ্রিকভাবে তারা জাতীয় বিপ্লবের সাথে সংযুক্ত হবে। আমাদের দেশের কমিউনগুলোর এমনই বৈশিষ্ট্য ছিল।
ফার্নান্ডো এটা বুঝেছিলেন যে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ বিরোধী লড়াইকে শক্তিশালী করতে হলে এই কমিউনগুলোকে শক্তিশালী করতে হবে। সবই ঠিক চলছিল, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি বিশ্ব সংস্থা হু পর্যন্ত অস্বীকার করতে পারেনি। কিন্তু 2013 সাল, সেই সাল থেকে লাগাতার তেলের দাম পড়তে শুরু করলো, অর্থনৈতিক সংকট দেখা দিল, জনকল্যাণকর প্রকল্পগুলো ধাক্কা খেলো, আমাদের নেতা মারা গেলেন, আমাদের প্রতি জনসমর্থন কমতে শুরু করলো। এরকম সময় আমি রাষ্ট্রপতি হলাম, তখন আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, এক্সচেঞ্জ রেট নিয়ন্ত্রণের বাইরে। আমার পক্ষে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকে কনসেশন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তা না করলে কমিউনগুলোকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের হাতে থাকতো না। যে বস্তি এলাকাগুলোতে ফার্নান্ডো স্বনির্ভর প্রকল্প এবং কমিউনিটি মিডিয়ার মাধ্যমে বিকল্প ও সমান্তরাল শ্রমজীবী মানুষের ক্ষমতার উৎস প্রতিষ্ঠা করেছিলেন, তারা কিন্তু টিকে রইল। তারা নিজেদের অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে। সবই তো বুঝলাম, কিন্তু আপনাদের দেশের তেলের কোম্পানিগুলো আমাদের দেশের হাতে থাকলে আমরা তো ভালো থাকবো। আমাদের নিজেদের পরিবারের কথা তো ভাবতেই হবে। একটু ভুল হলো ভাই। বলো, তেলের কোম্পানিগুলো তোমার দেশের ডেক্সন মোবিল, টোনোকো ফিলেক্সের মতো বিজনেস হাউসদের হাতে যাবে, তারপর মুনাফার ভাগ গিয়ে পৌঁছাবে মাস্ক, বাফেট, বেজোস, কুকদের পকেটে। আর তোমাদের জন্য পড়ে থাকবে দ্য বিগ বিউটিফুল বিল, যা ধনীদের ট্যাক্স বাঁচাবে আর সাধারণ মানুষের সুবিধার জন্য শিক্ষা বা স্বাস্থ্যক্ষেত্রে সরকারি ভর্তুকি 42 দিনের গভর্নমেন্ট শাটডাউন করেও মিলবে না। ঠিকই, এর প্রতিবাদে মিছিল হচ্ছে। আমার স্বামী একটা মিছিলে কিছুদিন আগে গিয়েছিল। সেখানে স্লোগান উঠেছে, ডাউন উইথ দ্য এলিফেন্ট, ডাউন উইথ দ্য অ্যাজ, বিল্ড আ পার্টি অফ দ্য ওয়ার্কিং ক্লাস। কিন্তু এটা যে আমার কাজ, এ কাজ না করলে খাবো কি? তাই আপনাকে ধরে নিয়ে যেতেই হবে, নইলে আমাকেই জবাবদিহি করতে হবে। এক ঘরে হয়ে যাব। তুমি তোমার কাজ করো, আমাকে ছেড়ে দেওয়ার জন্য তোমার সাথে কথা বলছি না। আমায় মুক্ত করার দাবিতে দেখবে তোমার দেশেও মিছিল হবে, বা হয়তো এখনই হচ্ছে। ভয় পেও না, খেটে খাওয়া মানুষের লড়াইয়ে যে আরো অনেককে পাশে পাবে, তুমিও তার পাশে থেকো। একবার ফার্নান্ডোকে ধরে নিয়ে গেছিল, আবার মানুষের প্রতিবাদেই তাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু আমি যদি ছাড়া নাও পাই, কুছ পরোয়া নেই, বাকিরা লড়াই চালিয়ে যাবে। নিজেদের আধিপত্য বজায় রাখতে তোমার দেশের দক্ষিণপন্থী নেতারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালাচ্ছে, ট্যারিফ যুদ্ধ চালিয়েছে, কিন্তু তার প্রতিক্রিয়ায় তোমাদের ওখানেও তো জিনিসপত্রের দাম বেড়েছে। এই যুদ্ধের ফলে তোমরা কি ভালো আছো? নিজেদের বিপুল ধার সুদের বোঝা তোমাদের ঘাড়ে চাপিয়ে বিজনেস হাউসগুলো এখন নিজেদেরই স্বার্থে যুদ্ধ যুদ্ধ করে লাফাচ্ছে। মনে রেখো, তুমি একা ভালো থাকতে পারবে না, একা ভালো থাকা যায় না। সবাই ভালো থাকলে তার অংশ হিসাবে তুমিও ভালো থাকবে। বিশ্ব ভ্রমণ সেরে এবার ফিরে আসি নিজেদের শহরে। বামপন্থীদের পথসভা হচ্ছে, পাশের চায়ের দোকানে আমাদের শেষ দৃশ্য। যারা ব্যাংকে লং টার্ম ফিক্সড ডিপোজিট রেখেছেন, তারা কি ঠিকঠাক রিটার্ন পাচ্ছেন? না পেলে বুঝে নেবেন মন্দা পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। এআই নিয়ে মাতামাতি করে ফটকা বাজারে সবাই বিনিয়োগ করে বসেছে, কিন্তু যে কোনো প্রযুক্তির মতো এআই এর কার্যকর হতেও সময় লাগবে। তাই বিনিয়োগের ফলাফল রাতারাতি মিলবে না, ফানুস ফেটে যাবে। আবার সংকট, 2000 সালের .com সংকটের মতো পরিস্থিতি তৈরি হবে। আবার ভাট বকতে এসছে। কানোরিয়াজি যতক্ষণ আছেন, আমাদের শেয়ার বাজারে কোনো সমস্যা হবে না। যুদ্ধের কারণে বাজারের অবস্থা খারাপ। কেন্দ্র সরকার মার্কিন চাপে কোনো অবস্থান না নেওয়ায় আমাদের রান্নাঘরে যুদ্ধ ঢুকে যাচ্ছে। গ্যাস সিলিন্ডারের আকাল, এমনকি অটো চালকরাও সারা দিন লাইন দিয়ে রয়েছেন গ্যাসের জন্য। বামপন্থীরা শুধু সমস্যার কথাই বলে, সুরাহা কোথায়? সুরাহা খেটে খাওয়ায়। এই যে ঝোলাওয়ালা অর্থনীতিবিদ এসেছেন, তা তোমাদের ভেরাডুরোর নেতাকে তো উঠিয়ে নিয়ে গেছে। প্ল্যান্ড ইকোনমি আজ অকেজো। কেন? প্রযুক্তির অগ্রগতি তো সোভিয়েত ইউনিয়নের প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠে প্ল্যান্ড ইকোনমির জন্য দরকারি যে বিপুল তথ্য, তা জোগাড়ের পদ্ধতিকে আরো সহজ করে তুলেছে। তা বামেরা যদি সব ঠিকই করে থাকবে,
তাহলে তাদের আজ এই বেহাল দশা কেন? সব ঠিক হয়নি, নন্দীগ্রাম ঠিক হয়নি। আর বিনিয়োগ আনলেই সকলের চাকরি হয় না। পুঁজিনিবিড় শিল্পে বিনিয়োগ বেশি, নিয়োগ কম। তাহলে উপায়? কর্মক্ষেত্রে শ্রমজীবী মানুষের অধিকার সুনিশ্চিত করো, ঠিকা কর্মীদের পার্মানেন্ট করো, বাকিটা ওরা নিজেরাই লড়ে নেবে। দরকার শ্রমনিবিড় শিল্প, সরকারি উদ্যোগের শিল্প, জমিদাতাদের কর্মমুখী ক্ষতিপূরণ, অনিচ্ছুক জমিদাতাদের থেকে জমি না নেওয়া, 3 ফসলি জমি না নেওয়া, প্রাইভেট বিনিয়োগ আনলে বিনিয়োগের অনুপাতে কতজন কাজ পেল তা তদারকি করা, নতুন করে ভূমি সংস্কার, কৃষকদের দরাদরির আইনি অধিকার দেওয়া, সরকার মারফত ন্যায্য দামে ফসল কিনে নেওয়া, সার্ভিস সেক্টরের সম্প্রসারণ, 100 দিনের কাজ, ন্যূনতম মজুরি, এমএসপি বাড়ানো, আন্দোলন চালাতে হবে। ভেরাডুরোর মতো সরকারি মেডিকেল কলেজে প্রফিট কেন্দ্রিক প্র্যাকটিসের বদলে কমিউনিটি হেলথের বিষয়টাকে জোর দেওয়া, ওদের মতো বস্তি এলাকায় বিকল্প ও সমান্তরাল শ্রমজীবী ক্ষমতার উৎস প্রতিষ্ঠা করা, এগুলো এমনি এমনি হবে না, লড়াই চালাতে হবে। সামাজিক পরিস্থিতি অনুযায়ী নির্মাণ কার্যের ধরন বদলায়। লেনিন ব্রিটেনের লেবার পার্টিকে সমর্থন করার কথাও বলেছেন। উদ্দেশ্য একটাই, সমাজতান্ত্রিক নির্মাণ। তার জন্য প্রয়োজনে দুপা পিছোতে হতে পারে, সমঝোতা করতে হতে পারে, কিন্তু লড়াই চালাতে হবে, আন্দোলন চালাতে হবে। তো পূর্ণ ক্ষমতা বলে আদৌ কি কিছু আছে? নিজের দেশে তুমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও বিশ্ব অর্থনীতির শর্তে তুমি শেষ পর্যন্ত সেই আবদ্ধই থাকবে। সমাজতন্ত্র অলিক কল্পনা। ইতিহাসের অগ্রগতি দেখলে তার সম্ভাবনাকে অস্বীকার করা যায় না। মার্কস বলছেন যে কমিউনিস্ট সমাজ নিজস্ব ভিত্তির উপর সম্পূর্ণভাবে বিকশিত হবে না, বরং অর্থনৈতিক, নৈতিক এবং বৌদ্ধিক দিক থেকে সে সেই পুরনো সমাজের জন্মচিহ্ন বহন করবে যার গর্ভ থেকে সে এসেছে। সবাইকে কাজ দিলে, সকলকে কর্মক্ষেত্রে সুরক্ষা দিলে সকলে কুড়ে হয়ে পড়বে। পডকাস্ট গুলোতে এমন বলে ঠিকই, কিন্তু ধারণাগুলো ভ্রান্ত। মার্কস বলছেন যে সমাজতান্ত্রিক রূপান্তরের দুটো স্তর থাকবে। প্রাথমিক স্তরে যে যতটা সমাজকে শ্রম দেবে সে ততটা সমাজ থেকে ফেরত পাবে। এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে চলতে যখন এটা স্বাভাবিক হয়ে উঠবে যে খেটেই খেতে হয়, তখন আস্তে আস্তে এমন একটা কমিউনিস্ট সমাজ তৈরি হবে যেখানে সকলে তাদের সাধ্যমতো দেবে আর প্রয়োজন মতো পাবে। পডকাস্ট গুলোতে এক লাফে এই দ্বিতীয় স্তরে পৌঁছে ভুলভাল ব্যাখ্যা করা হয় মাত্র। কতটা শ্রম দেওয়া হয়েছে তার ট্র্যাক রাখা হবে কিভাবে? শ্রম সময়ের নিরিখে। মার্কস বলেছিলেন সার্টিফিকেট দেওয়া হবে। আধুনিক সমাজের ডেবিট কার্ড বা ফোনের কোনো অ্যাপই সেই কাজ করে দেবে আজকে। পার্থক্য এখানে, আজকের দিনে খাটুনির নিরিখে কার্ড ব্যালেন্স থাকে না, কিন্তু সেই উন্নত সমাজ ব্যবস্থায় তা থাকবে। ওই দেখো, তোমাদের কথায় ভারতীয় মনীষীদের নাম আসে না। আর তাছাড়া সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেছে, এই আদর্শ নিয়ে লড়ে কি হবে? বামপন্থীদের কথা ভারতীয় দর্শনের শ্রমণ পরম্পরায় ভরে ভরে রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ছিল প্যারি কমিউনের পর দ্বিতীয় এক্সপেরিমেন্ট মাত্র। আজকের পুঁজিবাদী ব্যবস্থাও তো একদিনে তৈরি হয়নি। ফরাসি বিপ্লব ষোড়শ লুইকে গিলোটিনে চাপিয়ে শেষ হয়নি। কতবার রাজতন্ত্র ফেরত এসেছে, আবার উবেছে। প্রায় 80 বছরের ইতিহাস। সমাজ পরিবর্তনের লড়াই তাই চলতে থাকবে। ফ্যাসিস্ট সমাজ ও সংস্কৃতি বদলে সচেষ্ট হবে, কিন্তু যতদিন ধনবৈষম্য থাকবে ততদিন খেটে খাওয়ার সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষাও টিকে থাকবে। হয়তো ভেরাডুরো বা তার মতো দেশগুলো টিকবে না, কিন্তু বর্তমান মন্দা ও যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বে কোথাও না কোথাও আবার বিপ্লব হবে। আমাদের নিজেদের লড়াই চালিয়ে যেতে হবে। দক্ষিণপন্থীরা ভয়ে আছে,
তাই কানাডার প্রধানমন্ত্রী এই মন্দা ও যুদ্ধ পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় ভাষণ দিতে গিয়ে কমিউনিজম সম্পর্কে গালমন্দ করছেন।